নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে চলে এসেছি একটা খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা নিয়ে। আজকে আমি আলোচনা করব, যেটা ভিউয়ার্সের থেকে এসেছে একটা প্রশ্ন। সেটা হলো, যদি আমরা লাইট মিউজিক শিখি তাহলে কি আমাদের রাগা শিখতে হবে? মানে যেমন ক্লাসিক্যাল যারা শেখেন, পিওর ক্লাসিক্যাল, তাদের জন্যই রাগ শিখতে হবে। লাইট মিউজিক শিখতে গেলেও কি সেই রাগগুলো শেখবার দরকার আছে? এটা একটা খুব বড় প্রশ্ন। আর এটা নিয়ে কিন্তু আমি অনেক সময় অনেক ধরনের প্রশ্ন ভিউয়ার্স বা যারা লার্নার্স তাদের থেকে আমি পেয়ে থাকি। বাংলা চ্যানেলে নয়, আমার হিন্দি চ্যানেলেতেও আমি এই ধরনের অনেক প্রশ্ন তাদের থেকে পাই, যে তাদের কাছে এই বেসিক ব্যাপারটা ক্লিয়ার নয়। তাহলে আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব, যে যারা লাইট মিউজিক নিয়ে শিখতে চান বা যারা পিওর ক্লাসিক্যাল শিখতে চান বা অন্য যাই কিছু শিখুক না কেন, সবার প্রথমে প্রশ্ন হলো এটা: যখন আপনি গান শিখবেন ভাবছেন, তখন কিন্তু আপনার একটা বেসিক নলেজ হওয়া দরকার। সেই বেসিক নলেজটা কি? সেটা হলো যে যখন আমরা গান শিখব, তাহলে আমাদের সবার প্রথমে জানা দরকার যে গানে কত ধরনের ক্রাইটেরিয়া আছে, মানে কতগুলো পথ আছে, যে আমাদের কোনো একটা পথ নিয়ে এগিয়ে যেতে হবে। সমস্ত এজের জন্য কিন্তু আলাদা আলাদা পথ থাকে। কিছু পথ থাকে যেটা কমন। আর যেমন মনে করুন, কোনো একজন 15 বছর বয়সে গান শিখছে, বা 8 বছর, 10 বছর, এই এজ গ্রুপে গান শিখছেন, আর ইভেন 25 বছরেও গান শিখছেন। আর কেউ হয়তো 40, 45, 50 কিংবা 60+ গান শিখছেন। তাহলে কি দুজনের পথ চলবার পথটা একই থাকবে? এই একটা প্রশ্ন। দ্বিতীয়ত, আপনার শেখবার চয়েস। আপনি কোন ফিল্ডটাকে পছন্দ করেন, আপনি কি নিয়ে সঙ্গীতের জগতে আগে বাড়তে চান। তাহলে আমরা গান শিখবার আগে এই জিনিসগুলো আমাদের জানা দরকার, যে গান শিখলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, আর তারপরে নিজেকে ডিসাইড করতে হবে যে কোন পথটা নিয়ে আপনি চললে আপনি সেখানে নিজের যে ইচ্ছা, নিজের যে গোল, সেটা আপনি পূরণ করতে পারছেন। সব এদের জন্য কিন্তু একটা না একটা গোল থাকে। সেটা কেমন? যেমন যারা টিন এজে শুরু করছেন, বা যারা মিউজিকটাকে অ্যাজ এ সাবজেক্ট নিয়ে আগে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই একটা ফিল্ডে যাবেন। বা কিছু এজ গ্রুপে আছে যারা নিজের শখের জন্য গানটা শিখতে চাচ্ছেন, তারাও কিন্তু কোনো একটা অন্য ফিল্ডকে চুজ করবেন। তাহলে এবার প্রশ্ন, যে যতগুলো ফিল্ড আছে, সেটা মনে করুন পিওর ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, কিংবা লাইট মিউজিক, কিংবা নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, কিংবা অনেকে লোকগীতিতেও স্পেশালাইজড হতে চান, তাহলে এইগুলোর জন্য কি আপনাকে রাগা শেখার দরকার আছে? মানে যেটাকে আমরা রাগ বলি, রাগ শেখবার কি দরকার আছে? এই বেসিক নলেজটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। দেখুন, যারা পিওর ক্লাসিক্যাল শিখছেন বা সেমি ক্লাসিক্যালে যেতে চাচ্ছেন, যারা সেমি ক্লাসিক্যালটাকে নিয়ে, সেমি ক্লাসিক্যাল বলতে যেমন গজল বলুন, ঠুমরি বলুন, এই ধরনের যে জিনিসগুলো, বা পিওর ক্লাসিক্যাল যেখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা ছোট খেয়াল, বড় খেয়াল, ধ্রুপদ, ধামার, চৈতি, বিভিন্ন ধরনের আলাদা আলাদা গায়কি আছে যেগুলো ক্লাসিক্যালের মধ্যে শেখানো হয়। ইভেন চৈতি, এগুলো সেমি ক্লাসিক্যালের মধ্যেও আসে। কাজরি, চৈতি, এই নামগুলো যেগুলো আপনারা শুনছেন, এগুলো কিন্তু ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল গ্রুপের মধ্যে পড়ে। তাহলে এইটা নিয়ে যদি আমাকে আগে বাড়তে হয়, আর আমি মনে করুন লাইট মিউজিক মানে কিছু এই ধরনের গান, আধুনিক গান বা একটু ভজন, কিংবা একটা অর্ধেক নজরুলগীতি মিক্স, যেটা লাইট মিউজিক মানে সব ধরনের যেটা মিশিয়ে আমরা একটা শিখতে চাই। আর একটা থাকে যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে একদম স্পেশালাইজড হতে চান, কিংবা নজরুলগীতিতে স্পেশালাইজড হতে চান। যদি নজরুলগীতি বা রবীন্দ্রসঙ্গীত আর এই লাইট মিউজিক, সেমি ক্লাসিক্যাল আর এক পিওর ক্লাসিক্যাল, যেটা আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বলি, ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু কমন কি, এই যে 12টা স্বর আপনাকে জানতেই হবে। তা এইটা হলো আমাদের প্রাথমিক গান শেখার ধাপ, যেখান থেকে আপনাকে যে লাইনেই আপনি যান না কেন, এটা আপনার
প্রাথমিক স্টেপ, মানে একদম প্রথম স্টেপ। এই প্রথম স্টেপ থেকে আপনাকে জার্নিটা শুরু করতে হবে। তা কত দূর আমাদের একসাথে জার্নি যেতে হবে, তারপরে আমরা আলাদা আলাদা লাইনে ডিভাইড হয়ে যাব। মনে করুন এই যে 12টা স্বরের জন্য আমাদের এই শুদ্ধ স্বর, বৃত্তি স্বরের প্র্যাকটিস, থাটের প্র্যাকটিস, বিভিন্ন ধরনের অলংকার বা পাল্টার প্র্যাকটিস, এগুলো কিন্তু যে কোনো ক্রাইটেরিয়া আপনি চুজ করুন না কেন, আপনাকে এই বেসিকটা শিখতে হবে। এবারে এই পার্টটা আপনাদের ক্লিয়ার হলো। তার মানে আপনাকে অলংকার বা পাল্টা, এবার কম বেশি রেওয়াজের ব্যাপারটা থাকে। মনে করুন যারা ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যালে আছেন কিংবা নজরুল গীতি নিয়ে শিখবেন, নজরুল গীতিটাও অনেকটা ক্লাসিক্যাল টাচের মধ্যেই পড়ে, তাই নজরুল গীতির যে ফাউন্ডেশন সেটাও কিন্তু অনেকটা সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যালের মতোই থাকে। তাহলে এই যে আমাদের গানে যে বেসিক স্তম্ভ, যেটা আমরা পিলার বলি গান শেখবার জন্য, সেগুলো কিন্তু সকলের জন্যই এক। মানে এই স্বরগুলোকে বাদ দিলে চলবে না। যে 12টা স্বর কেবল শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ব্যবহার হয়, কিন্তু লাইট মিউজিক বা নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এগুলোর জন্য হয় না, তেমনটি নয়। তাহলে আপনাকে কি করতে হবে? এই 12টি স্বর জ্ঞানের জন্য এই বেসিক যে জার্নিটা, মানে অলংকার, পাল্টা, থার্ড প্র্যাকটিস, শুদ্ধ স্বরের প্র্যাকটিস, বিকৃত স্বরের প্র্যাকটিস, এগুলো করতেও হবে আর স্বরগুলোর ব্যাপারে আপনাকে জানতেও হবে। এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্টে কি? রাগা। এবারে রাগা আমরা কেন প্র্যাকটিস করি? যে রাগার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এই যে 12টা স্বর, আমরা মোটামুটি অলংকার আর পাল্টা বা থার্ড প্র্যাকটিসের মাধ্যমে আমাদের একটা বেসিক স্বর জ্ঞান নলেজ হয়। যখন আমরা গান গাই বা কোনো কিছু আমরা প্রেজেন্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের নলেজ, সেই বেসিক নলেজ থেকে আরও ওপরে আসতে হবে। তাহলে সেই ওপরের আসবার জন্য কিন্তু এই রাগাগুলোকে, বিভিন্ন ধরনের রাগার মাধ্যমে কিন্তু আপনাকে স্বর জ্ঞানকে আরও মজবুত করানো হয়। সুর জ্ঞান, স্বর জ্ঞান, লয় জ্ঞান, এইগুলোকে ধীরে ধীরে অনেক ডেভেলপ করানো হয়। এবারে যখন এগুলো ভালোভাবে ডেভেলপ হবে, তখন তারপরে গিয়ে যখন আপনি কোনো কিছু পরিবেশন করবেন, তখন কিন্তু সেটা শ্রুতিমধুর লাগবে। যখন এই সুর, তাল, লয়, স্বর এগুলো সব একসাথে মিলেমিশে একটা কমপ্লিট প্রেজেন্টেশন তৈরি হবে, বাট একটা কমপ্লিট আপনার মধ্যে নলেজ ডেভেলপ হয়ে যাবে। তখনই কিন্তু আপনি একদম সুরে, তালে, ছন্দে যে কোনো জিনিসকে প্রেজেন্ট করবেন। তাহলে যারা রাগ নিয়ে শিখবে, মানে একদম উচ্চাঙ্গ সঙ্গীত শিখবেন, তারা কিন্তু এই যে লেভেলটা, তারা কিন্তু এই রাগা আসার পরে তারা কিন্তু সম্পূর্ণ রাগার লাইনে টার্ন হয়ে গেল। এবার এই যে আমাদের অলংকার পাল্টা, এই ধাপটা সবার জন্য এক। এবারে এখান থেকে আমাদের প্রথমে কি হবে? দুটো আমরা লাইন ডিভাইড করব, একটা পিওর ক্লাসিক্যাল অ্যান্ড আদার্স। আদার্স বলতে সেমি ক্লাসিক্যাল, লাইট মিউজিক, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, হোয়াট এভার। ঠিক আছে? তাহলে শাস্ত্রীয় সঙ্গীত মানে কমপ্লিটলি রাগার মধ্যে ঢুকে গেল, মানে রাগ চর্চার মধ্যেই তাকে ভ্যারিয়েশন রাগের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তাকে এক একটা লেভেল আগে বেড়ে যেতে হবে। সেম যারা সেমি ক্লাসিক্যাল শিখতে চান, তাদেরকেও কিন্তু অনেকটা অ্যাটলিস্ট 70% রাগার মধ্যে ঢুকতে হবে, যে গলার কাজগুলো আনবার জন্য। গলার কাজে আনবার জন্য আপনাকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কিন্তু গলার কাজটা আসে না। এবারে চলে আসলাম বাকি আদার্স, মানে লাইট মিউজিক, নজরুলগীতি বা রবীন্দ্রসঙ্গীত, যেগুলোই হোক, এইগুলোর জন্য কিন্তু আমাদের বেসিক কিছু রাগ আছে, যেমন 3 থেকে 4টে রাগ, যে রাগগুলোকে আমাদের মিনিমাম এই 4টি রাগ আপনাকে প্র্যাকটিস করা দরকার। এই 3-4টে রাগকে যখন আপনি প্র্যাকটিস করবেন, এই 4টি রাগের মাধ্যমে কিন্তু আপনার স্বর জ্ঞানটা, সুর জ্ঞানটা, বা শুদ্ধ স্বরের থেকে বিকৃত স্বর, বিকৃত স্বরের থেকে শুদ্ধ স্বরকে কীভাবে মিক্স করা হয়। যখন আমরা অলংকার প্র্যাকটিস করি, তখন কিন্তু মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুদ্ধ স্বরের যখন প্র্যাকটিস করি, তো শুদ্ধ স্বরকেই প্র্যাকটিস করি। যখন বিকৃত স্বরকে প্র্যাকটিস করছি, তখন বিকৃত স্বরটা নিয়েই প্র্যাকটিস করছি। যখন আমরা থার্ড প্র্যাকটিস করছি, সেই থার্ডেও কিন্তু আমাদের কমপ্লিট যে নলেজ হয়, তেমনটি বলা যায় না। কেন বলা যায় না? সেই থার্ডে কিন্তু খালি আরোহ পার্ট থাকে। তার মানে কি, যেভাবে আপনি যাচ্ছেন অ্যাজ ইট ইজ আপনাকে সেইভাবেই ফিরতে হচ্ছে।
যখন আমরা রাগাতে প্রবেশ করি এই রাগার মধ্যে কিন্তু ভ্যারিয়েশান আসে। কেমনভাবে? যেমন আরোহতে কখনো আপনারা দেখে থাকবেন যে 5টি স্বর লাগানো হচ্ছে, অবরোহতে 7টি স্বর লাগানো হচ্ছে, কখনো আরোহতে 7টি স্বর, অবরোহতে 6টি স্বর লাগানো হচ্ছে, কখনো শুদ্ধ স্বর, কখনো অবরোহতে কোমল স্বর। এই যে ভ্যারিয়েশন, বা কখনো আরোহতে কোমল স্বর, অবরোহতে পুরো শুদ্ধ স্বর লাগিয়ে দিলাম, এই যে গলার মধ্যে শুদ্ধ স্বর বিকৃত স্বরের যে এই যে চেঞ্জিং, একই সাথে দুটোর চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু যখন আমরা থার্ড প্র্যাকটিস করি তখন আমাদের ওয়েটা অ্যাজ ইট ইজ থাকে, আপ অ্যান্ড ডাউন ওয়েটা সেম থাকে। যখন আমরা শুদ্ধ স্বরে প্র্যাকটিস করছি কিংবা বিকৃত স্বরের অলঙ্কার বা পাল্টা যাই প্র্যাকটিস করি না কেন, সবটাই কিন্তু ওয়ান ওয়ে। মানে যখন আমরা শুদ্ধ স্বরকে করছি তো শুদ্ধ স্বরেরই প্র্যাকটিস করছি, যখন বিকৃত স্বর করছি তখন বিকৃত স্বরকেই প্র্যাকটিস করছি, কিংবা যখন থার্ড করছি তো থার্ডে আরোহ অবরোহ এক। তাহলে আপনারা বুঝতে পারলেন যে রাগ কেন, কিছু রাগ আমাদের কেন শিখতে হবে। এই যে অনেকে প্রশ্ন করেন যে ম্যাডাম লাইট মিউজিক শিখবো, তা সেখানে কি আমাকে রাগ শিখতে হবে? অবশ্যই আপনাকে কিছু রাগ আছে যেগুলো আপনাকে শিখতে হবে। সেই রাগের মাধ্যমে আপনার গলার মধ্যে এই যে শুদ্ধ স্বর থেকে বিকৃত স্বরে যাওয়া বা বিকৃত স্বর থেকে শুদ্ধ স্বরে আসা, এই যে একটা স্বর থেকে আরেকটা স্বরের মধ্যে যে স্মুথলি যাওয়া আসা, এই জিনিসটা কিন্তু যখন আপনি রাগ শিখবেন তবেই আপনার তার মধ্যে ডেভেলপ হবে। বা একটু তান, আলাপ, এই জিনিসগুলো। তাহলে আমাদের লাইট মিউজিক শিখতে হলে কী করতে হবে, যে শাস্ত্রীয় সঙ্গীতের মতো অত রাগ শিখতে হবে না, কিন্তু বেসিক কিছু রাগকে কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। সব থেকে ভালো হয়, রাগা তো প্রচুর হয়। মনে করুন আপনি যদি 1 বছর 2 বছর শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন, তাহলে তার মধ্যে আপনাকে অ্যাটলিস্ট 14টা রাগ শেখা দরকার। 14 থেকে 15টা রাগ শিখবেন। আর সেই রাগগুলোকেও কিন্তু শেখার একটা প্রসেস আছে, যে আপনাকে যখন আপনি রাগ শেখা শুরু করেন তখন কিভাবে আপনাকে রাগে আগে বাড়তে হয়। তো এই প্রশ্নটা নিয়ে অন্য আর একটা ভিডিওতে আসব। এখন যেটা প্রশ্ন ছিল যে লাইট মিউজিক শিখতে গেলে আমাদের রাগ শেখা দরকার আছে কি নেই। তাহলে কেন দরকার আছে এটা বুঝতে পারলেন, যে আমাদের রাগটা শিখতে হবে আমাদের গলার মধ্যে এই শুদ্ধ স্বর আর বিকৃত স্বরকে একসাথে, তাদের যে একটা স্বর থেকে আরেকটা স্বরে যাওয়া, শুদ্ধ স্বর থেকে বিকৃত স্বর বা বিকৃত স্বর থেকে শুদ্ধ স্বর, কিংবা যেমন অনেক রাগে থাকে যে শুদ্ধ নিটা লাগালাম আবার অবরোহতে কোমল নিটা লাগছে, এই যে তৎক্ষণাৎ চেঞ্জ হচ্ছে শুদ্ধ স্বর আবার কোমল স্বর। তাহলে এইগুলো যখন আপনি এই ধরনের কিছু রাগকে বেছে নেবেন গাইবার জন্য, তাহলে তেমন আমাদের অ্যাটলিস্ট 4টে বা 5টা রাগ, বেসিক রাগ আপনাকে শিখতে হবে। যদি আপনি থার্ডের যে রাগগুলো থাকে, যখন আমরা থার্ড গাই, থার্ডে কিন্তু আমরা ওই রাগের সম্পূর্ণ স্বরগুলো ব্যবহার করি না, খালি আরোহ অবরোহ মানে ওয়ান ওয়ে, কী কী স্বর ব্যবহার হয় সেই স্বরটার ব্যাপারে আমরা জানি, আর সেই স্বর হিসাবেই রেওয়াজ করি। যখন আমরা ওই রাগে প্রবেশ করে যাই তখন কিন্তু ওই রাগের পুরো চলনের ওপরে আমরা প্র্যাকটিস করি, যে কিভাবে আমাদেরকে আরোহ, যেমন 10টা থাট আছে, 10টা থাটে যখন আমরা আরোহ অবরোহ গাই তখন কিন্তু একই থাকে না, কিন্তু যখন আমরা থার্ড প্র্যাকটিস করি তখন কিন্তু একই স্বর আরোহতে যায়, একই স্বর অবরোহতে আসে। তাহলে বুঝতে পারছেন যে পার্থক্যটা কোথায়। থার্ড, হয়তো অনেকের মনে প্রশ্নটা আসতে পারে, আমরা তো থার্ড শিখছি ওই রাগের, তাহলে কেন রাগ শিখবো? কারণ যখন আপনি থার্ড গাইছেন তখন খালি আপনি ওই স্বরগুলোকে জানছেন স্বরজ্ঞানের জন্য। তাই যেটা থার্ডের তো আমরা আগেও জেনেছি, আগের ভিডিওতেও আমি বলেছি যে থার্ডের কোনো অবরোহ হয় না, খালি কেবল আরোহ হয়। আর একটা থার্ড আর রাগেরও আমি পার্থক্যর ওপরে বুঝিয়েছি। যদি আপনারা সঙ্গীত নিয়ে আগে বাড়তে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখুন, এগুলো কিন্তু আপনাদের বেসিক নলেজকে অনেকটা মজবুত করবে। সঙ্গীতের যে জ্ঞানটা সেটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে, আপনাদের কাছে পুরো ক্ল্যারিটি হয়ে যাবে যে থার্ড আর রাগের মধ্যে কি পার্থক্য থাকে, কেন থার্ড আর রাগ প্র্যাকটিসের মধ্যে পার্থক্য হয়। তাহলে তো থার্ড শিখলেই হয়ে যেত, রাগের দরকার হতো না। থার্ড রাগের বেসিক লেভেল, মানে কোন স্বর লাগছে, কিন্তু রাগের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন আমরা সেই স্বরটাকে বিভিন্নভাবে লাগাতে শিখি। আমাদের কিন্তু ছোট ছোট ফ্রেসেসে আমরা প্র্যাকটিস করি রাগে, তাহলে একটার একই স্টাইলে কিন্তু আমরা স্বরগুলোকে লাগাই না,
অনেক আলাদা আলাদাভাবে স্বরগুলোকে লাগানো হয়। তা এর ফলে কি হয়, আমাদের স্বর আর সুর জ্ঞানটা হয়। এই যে কিভাবে গান যখন আপনি লাইট মিউজিক শিখবেন, তাহলে গানগুলো যখন স্বরলিপি তৈরি হয় বা গানগুলো যখন আমরা গাই, তখন কিন্তু সেখানে আরোহ অবরোহ কম্বাইন্ড থাকে। ঠিক একইভাবে যখন ওই রাগগুলো আমরা বেসিক রাগগুলো শিখে নেব, তাহলে সেই রাগগুলো শেখবার সময় আমাদেরকে কিন্তু ফ্রেসেস যেগুলো আমরা ইউজ করে করে শিখব, সেগুলো আরোহ অবরোহ মিশিয়েই ফ্রেসেসগুলো তৈরি করা হয়। তাহলে একটা রাগ সম্পূর্ণ যখন আপনি শিখবেন, যেমন মনে করুন আপনি নিতে পারেন রাগ কাফি, রাগ ভৈরব, রাগ ভৈরবী, তেমন রাগ ইয়ামান। এই রাগগুলো বেসিক রাগ। অ্যাটলিস্ট এই ধরনের 4-5টা রাগ যদি আপনি শিখে ফেলেন, তাহলে কিন্তু অনেকটাই আপনার স্বর জ্ঞান বা সুর জ্ঞান বা স্বরের যে চলন, কিভাবে একটা স্বরের সাথে আরেকটা স্বরের মিশ্রণ হয়, মিশছে, যে শুধু স্বর থেকে কোমল স্বর হোক বা কোমল স্বর থেকে শুধু স্বর হোক, কীভাবে একটা স্বর থেকে আরেকটা স্বরের মধ্যে মিশে যাচ্ছে। তো এই যে আমাদের রেওয়াজের মাধ্যমে বা গাইবার মাধ্যমে আমরা সেই জিনিসগুলো, বেসিক নলেজটা আমাদের আরও মজবুত হয়ে যায়, যেটা আমাদের আগের ধাপটাতে হেল্প করে। তাহলে বুঝতে পারলেন যে প্রথম সঙ্গীতের ধাপটা কিন্তু একই ছিল। সেকেন্ড ধাপে ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত একদিকে চলে গেল, আর বলতে পারি সেমি ক্লাসিক্যালও শাস্ত্রীয় সঙ্গীতের পথেই অনেকটা গেল। আর বাকি আদার্স যারা লাইট মিউজিক, স্পেসিফিক্যালি যাদের এই প্রশ্নগুলো আসে মনের মধ্যে যে লাইট মিউজিক শিখলে কেন রাগ শিখবো, বা নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, এই যে আপনাকে তার মানে কি, যে আরও এই অলংকার পাল্টা বা থার্ড প্র্যাকটিসের পরেও কিন্তু আপনাকে রাগের মধ্যে প্রবেশ করতেই হবে। এমন নয় যে একদম একটা রাগ না শিখেই আপনি লাইট মিউজিকে ঢুকে গেলেন, ঢুকতেই পারেন, সেটা আপনাকে কিন্তু অনেকখানি গানের জন্য স্ট্রাগল করতে হয়। তাই যখনই চলবেন, সে চলার পথটা, আমরা গান গাই কেন, গান গাই তো নিজেকে খুশি রাখতে বা কাউকে খুশি করতে। যদি আমাদের সেই পরিবেশনটাই মানে ঠিক খুশি না দিতে পারে, কোথাও না কোথাও কমই থেকে যায়, তাহলে তো সেই গান এন্ড অফ দ্য ডেতে গিয়ে নিরর্থক হয়ে যায়। তাই আমি বলবো যে লাইট মিউজিক মানেও কিন্তু একটু বেসিক রাগ আপনাকে শিখতে হবে আর শেখা উচিত। রাগ মানে ভয় পাওয়ার কিছু নেই, রাগ মানে আরও স্বরগুলোকে কাছ থেকে জানা, তাদের ব্যাপারে আরও একটু ডিটেলসে বিস্তারভাবে জানা। এই যে আমরা যখন প্রারম্ভিক আলাপ করি বা স্থায়ী আলাপ, অন্তরা আলাপ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের গলায় স্বরগুলো অনেকখানি জায়গা জুড়ে বসে যায়। আমাদের গলার আওয়াজটা কিন্তু স্বরগুলোকে আরও গভীরভাবে চিনতে একটা সুযোগ পায় এই রাগগুলোর মাধ্যমে। তাহলে বোঝাতে পারলাম। যদি আর এবারে মনে করুন এই কয়েকটি বেসিক রাগ শেখবার পরে আপনি যদি লাইট মিউজিকে যেতে চান, তাহলে আপনি ওই লাইনে চলে গেলেন। যে রবীন্দ্রসঙ্গীত শিখতে চান, তিনি রবীন্দ্রসঙ্গীতের লাইনে কমপ্লিটলি রবীন্দ্রসঙ্গীতে ফোকাস করতে পারেন, বা যিনি নজরুলগীতি শিখতে চান, তিনি নজরুলগীতিতে নিজেকে ফোকাস করতে পারেন। তাহলে এইটুকু বোঝা গেল যে বেসিক কিন্তু আমাদেরকে এই রাগ মিনিমাম চারটি থেকে 5টি রাগ মিনিমাম আপনাকে কিন্তু শিখতে হবে যদি আপনি লাইট মিউজিক শুরুও করেন। এমন অনেক সময় হয়ে থাকে যখন আমরা গান শিখি, আমাদেরও নলেজ থাকে না, বা অনেক সময় যেখানে আমরা শিখছি, আমরা নিজের চয়েসটা হয়তো ঠিকভাবে নিজেদের গুরুদের সামনে বলতে পারি না, বা কোথাও না কোনো একটা মিসকমিউনিকেশন থাকে, যার ফলে অনেক সময় কি হয়, হয়তো আপনি লাইট মিউজিক নিয়েই শিখতে চান, কিন্তু আপনি অন্য স্টুডেন্টের মতো সেই একইভাবে রাগই শিখে যাচ্ছেন 7টা 8টা। তো কি হয়, অনেক সময় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট ড্রপ হয়ে যায়, কারণ আপনি নিজে চুজ করতে পারছেন না, বা নিজে কোন রাস্তাটাতে যেতে চাইছেন, সেই রাস্তাটা যতক্ষণ আপনার মধ্যে এই লাইনগুলোর ক্ল্যারিটি না থাকবে, আপনি সেই জিনিসটা বুঝতে পারেন না। আমরা ভাবি গান শেখা মানে সবই তো একরকম, যে আমিও গান শিখব। সব এজের জন্য গান শেখার পথটা কিন্তু একই রকম হয় না। অবভিয়াসলি যারা 40-40+ বা 45-এ গিয়ে গান শিখছেন, তারা কিন্তু একটা ক্লাসিক্যালে কোর্স করে সেইটা নিয়ে আগে বাড়বেন, সেই ধরনের মেন্টালিটি লার্নার খুবই কম থাকেন।
তাই তাদের কিন্তু একটা থাকে যে তাদের একটা প্যাশন বা কোথাও একটা সুপ্ত বাসনা মনে ছিল, ওনারা সময়ে সেই সুযোগগুলো পাননি, তাই যখন তাদের লাইফে সেই সুযোগটা এসেছে তারা সেই শখটা পূরণ করতে চান। অবশ্যই করতে পারেন। আর গান শেখবার কোনো বয়স হয় না। আমি মানি যে গান যে কোনো এজে শেখা যায়, কারণ গানটা একটা হলো স্বতঃস্ফূর্ত ইমোশন, আপনার মন থেকে বেরোবে। কিন্তু আপনার যদি এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে, ক্ল্যারিটি ক্লিয়ার হয়ে যায় যে আপনি কী নিয়ে আগে বাড়তে চান, আপনার গোল কী, আপনি কী নিয়ে শিখতে চান, সেটা যাই হোক না কেন, যে লাইনগুলো হোক না কেন, যেগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে আপনি বুঝে গেলেন যে আপনাকে বেসিক কিভাবে শুরু করতে হবে, কিভাবে আপনাকে কোন ধাপের পরে গিয়ে আপনাকে আপনার নিজের লাইনে ডাইভার্ট হয়ে যেতে হবে। আশা করব এই ভিডিওটি থেকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে যারা লাইট মিউজিক শিখতে চান বা লোকগীতি শিখুন বা অন্য যাই শিখতে চান না কেন, কিন্তু এক্সেপ্ট শাস্ত্রীয় সঙ্গীত, তাদেরকে কিন্তু এই বেসিক জিনিসগুলোকে অতিক্রম করতে হবে। আর এইগুলোকে বাইপাস করে যদি আপনি শিখতে চান, তাহলে সেটা কিন্তু আপনার গানের জার্নিটাকে খুব সুখদায়ক করবে না, কারণ আপনি অনেক মিস্টেক করবেন, আপনার সুরজ্ঞান স্বরজ্ঞান হতে অনেক টাইম লেগে যায়। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসছেন যারা 1 বছর 2 বছর শেখবার পরেও অতটা ডেভেলপ করতে পারেনি, যেটা 2 মাসে তারা তার অনেক বেশি কিছু শিখে গেছেন। তাই টেকনিক আর এই ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু খুব দরকার। বেসিক নলেজটা আপনার জানা খুব দরকার। যদি আপনি গানের লাইনে যেতে চান, তাহলে কিন্তু পরিকল্পনা করবার আগে থাকতে কিন্তু এই বেসিক জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখে বুঝে শুনে তাই আপনি আপনার লাইনটাকে চুজ করুন। তাহলে দেখবেন আপনার জার্নিটাতে আপনি সাকসেস হবেন, আর আপনার ইন্টারেস্টটাও ঠিক অতটাই থাকবে, আর আপনি অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক কিছু পিক আপ করবেন। সঙ্গীতে পথ চলবার সেই রাস্তাটা কিন্তু খুবই আপনার জন্য একটা মসৃণ রাস্তা হবে, যেখানে আপনি খুব সহজেই আগে বেড়ে যেতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু বারবার হোঁচট খেতে হবে, আপনার অনেক কিছুতে প্রপার টিউন আসবে না, স্বরজ্ঞান হবে না, আপনার প্রেজেন্টেশনের মধ্যে অনেক গ্যাপ থেকে যাবে, যেগুলো খুব সহজেই অন্যের চোখে পড়বে, অন্যের কানে ধরা পড়বে। তাহলে আশা করলাম আজকের এই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই জেনে গেছেন যে লাইট মিউজিক নিয়ে যদি আপনি ক্লাস করতে চান, তাহলে আপনাকে বেসিক কতটুকু শেখা দরকার। আর যারা উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত শিখতে চান, তাদের জন্য লাইনটা তো বুঝতেই পারলেন। যারা সেমি ক্লাসিক্যাল শিখতে চান, তাদেরকেও কিন্তু অনেকটা রাগের পথে চলতে হবে, কারণ গজল ঠুমরি এগুলো গাইতে গেলে কিন্তু আপনাকে একটু ভালো রকম ক্লাসিক্যাল দক্ষতা থাকা দরকার। আপনার ফাউন্ডেশনটা কিন্তু রাগার ওপরে দাঁড়িয়ে থাকা দরকার, তবেই কিন্তু তার প্রেজেন্টেশনগুলো খুবই সুন্দর আর আকর্ষণীয় হবে, যে শ্রোতা বারবার শুনতে চাইবে। আজকের ক্লাসটি এত পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, এটা আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখুন, তাহলে আমার সমস্ত এই ধরনের ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর এগুলো আপনার বেসিক নলেজকে কিন্তু আরও মজবুত করবে, প্রাথমিক জ্ঞানটা কিন্তু অনেক বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।